দোষটা তোমার জাহিদ। আমার থেকে শেখা উচিত কিভাবে নিজের জিনিস নিজের কাছে রাখতে হয়। এই পাখিদের যত ছাড় দিবে ততই আকাশে উড়বে, আর অন্য পাখি এসে আকাশ থেকে নিয়ে উড়ান দিবে। এনিওয়ে, ইউ গো। আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু রাইট নাও। ওকে ভাই। তৎক্ষণাৎ জাহিদ সহ সবাই বাসা থেকে প্রস্থান করল। আশির নিট অ্যান্ড ক্লিনভাবে নিজেকে গুছিয়ে এশার কাছে ছুটে গেল। আশিরের যেতে অনেক দেরি হয়ে গেছে। এইদিকে এশা ভয়ে গাড়ির মধ্যে সিটের ওপর পা তুলে জড়সড় হয়ে চুপটি করে মাথা নিচু করে বসে আছে। অন্ধকার একটা জায়গায় আশির একা রেখে সে কখন চলে গেছে, এখনও আসলো না। ভয় যেন চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। মনের মাঝে এক অজানা ভয় উকি দিচ্ছে। হাতে ফোন পর্যন্ত নেই। মাটির ফাঁদে পড়ে ডিসপ্লে চলে গেছে। আশিরের জন্য চিন্তাও হচ্ছে যে কোথায় গেল মানুষটা। কোনো বিপদ হয়নি তো? ধুর, কেন যে এসা খিদের কথা বলতে গেল। এই ঘন জঙ্গলে খাবার কোথায় পাবে? আশির যেন ইচ্ছে করে আসতে লেট করছে। এসা যে গাড়ির বাহিরে পা দেবে সেটারও বুদ্ধি নেই। গাড়ি লক করে রেখে গেছে। কিছুক্ষণ পর আশির নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। নিজেকে এমনভাবে গুছিয়ে এনেছে যেন অনেক দূর পর্যন্ত হেঁটেছে। আশির এসেই গাড়ির ডোরে নক দিল। এমন শব্দ পাওয়াই এসা মাথা উঁচু করে গাড়ির জানালায় তাকালো। আশিরকে দেখে এশার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে আশির গাড়ির চাইল্ড লক ওপেন করে দিল। গাড়ির লক ওপেন করার সাথেই এশা উঠিয়ে জানালার ভেতর দিয়ে আশিরকে খামছে জড়িয়ে ধরল। আশির হয়তো এটার জন্যই অপেক্ষা করছিল। এশা নিচ থেকে আশিরকে জড়িয়ে ধরবে, এটার জন্য দেরি করে ফিরেছে। আশির জানে কিভাবে একটা মেয়ে নিচ থেকে ধরা দেবে। এসা ভয়ে কান্নাজড়িত কণ্ঠে আওড়াতে লাগলো। কোথায় গিয়েছিলেন আশির? আপনি জানেন আমার কত টেনশন হচ্ছিল। আপনি কেন আমার কথা শোনেন না? আমি বললাম যেতে হবে না, তবুও গেলেন। এত দেরি করে কেন আসলেন? জানেন আমি কত ভয় পেয়েছি। আপনি একটা বজ্জাত, একটা শয়তান বদলোক আপনি। আশির এতক্ষণ চুপ করে এশার বকবক শুনছিল। এশার বক্ষ পিঞ্জরে অবস্থান আশিরের। আহা, আশিরের কি শান্তি লাগছে। এশা নিচ থেকে আশিরকে জড়িয়ে ধরেছে। ভাবতেই শরীর বিদ্যুৎ গতিতে আশিরের লুকোনো অনুভূতিগুলো জাগ্রত হয়ে গেল। এশার চুলের স্মেল কতটা মাদকতা ছড়ায় আজ আশির টের পেল। মনে হচ্ছে আশির এশার চুলের নেশায় মাতোয়ারা হয়ে যাবে। এই সুন্দর মুহূর্তে হঠাৎ আশিরের কানে পৌঁছালো এশার বজ্জাত শয়তান বদলোক সামান্য একটু সেন্টেন্স। এশা হয়তো আহ্লাদে করে বলেছে, কিন্তু এই বিষয়টা আশিরের একটুও ভালো লাগলো না। এশার সাহস কিভাবে হয় তাকে গালি দেওয়ার। মন চাচ্ছে এশাকে একটা ঠাটিয়ে গালে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করল। চোখ বন্ধ করে ট্রাই করতেই আশির হুট করে পেছন দিক থেকে এশার চুলগুলো টেনে ধরল। এশা উহ বোধক শব্দ করে উঠল। এশা ব্যথা পেয়েছে দেখেও আশির অপর পাশে রাগান্বিতভাবে ধরে রইল। এইসব কথা শুনলেই আশিরের রাগ উঠে যায়। এশার কাছ থেকে এটা আশা করেনি। খানিকক্ষণ পর আশির ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। এশা জড়িয়ে ধরে রাখা অবস্থায় আশির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করল। এই মুহূর্তে কিছুতেই আশিরের আসল রূপের সম্মুখীন এশা হতে পারবে না। ভীষণভাবে নিজের মনকে মানিয়ে চোখ খুলে এশার মাথায় হাত বুলিয়ে দিল আশির। রাগকে সাইডে রেখে আশির এশাকে নিচ থেকে আরও জাপটে ধরল। এতক্ষণ এশা নিচ থেকে জড়িয়েছিল, কিন্তু এখন সে আশিরের বক্ষ পিঞ্জরের কবলে পড়ে গেছে। এশার ছোট্ট নমনীয় পিঠখানা এখন আশিরের বলিষ্ঠ দু হাতের মাঝে আবদ্ধ হয়ে আছে। এমনভাবে আশির আবদ্ধ করে রেখেছে যেন এশাকে ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। এশার চুলের স্মেল আশির খুব যত্ন সহকারে ঘ্রাণ নিচ্ছে। আশিরের মাতাল মাতাল লাগছে তার প্রিয়তমার ঘ্রাণে। জোরে জাপটে ধরার ফলে এশার অকওয়ার্ড ফিল হচ্ছে। কেন যেন এশার ভালো লাগছে না বিষয়টা। আশিরের বিহেভিয়ারটা এশার কাছে অন্যরকম লাগছে। এত জোরে জাপটে ধরে আছে যে এশার দম বন্ধ হয়ে আসে। হঠাৎ এশার হুঁশ ফিরে আসলো। নিচ থেকে আশিরের থেকে ছাড়া পেতে চাচ্ছে। আশিরকে ধাক্কা দিয়ে সরাতে পারলেই বাঁচে, কিন্তু এক চুল নড়াতে পারল না। এশা ছটফট করতে লাগলো। এমতো অবস্থায় আশির হাতগুলো আলগা করে দিল যাতে এশা সহজেই ছাড়া পেতে পারে। এক ধাক্কায় আশিরকে দূরে সরিয়ে দিয়ে এশা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। একটু থেমে এশা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল্প? আপনি কি আমায় মেরে ফেলবেন? এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে নাকি? একটু হলেই তো আমি মরে যেতাম। আস্ত রাক্ষস একটা আপনি। ধাক্কার পরও আশির স্টিল মাতোয়ারা নজরে সেখানেই দাঁড়িয়ে আছে। আশিরের মতো
আশিরের মতো সুঠামদেহী বডির ছেলের শক্তির সাথে এসা কিছুতেই পারবে না। আশিরের কাছে এসা একটা মশার সমান। এশাকে নিজের মাঝে লুকিয়ে রাখতে আশিরের বুকটাই যথেষ্ট। এশাকে জড়িয়ে না ধরলে যে আশিরের রাগ কমতো না, নিজেকে আগের মতো রাখতে এশার কাছে ঠাঁই নিতে হলো। হুট করে এশার কথায় আশিরের ইগোতে লেগেছে, যার ফলে রাগ কন্ট্রোল করতে পারেনি। এখন নিজেকে একটু হালকা লাগছে। আশির গাড়ির ডোরে হেলান দিয়ে এশার কাছে গিয়ে স্মিত হেসে বলল, Are you joking with me, sweetheart? When did I hug you? আমাকে তুমি নিজে থেকে জড়িয়ে ধরেছ। এখানে আমার কোনো দোষ নেই। আর আমার হালকা জড়িয়ে ধরা পোষায় না শাহজাহান। এইটুকুতে মরে গেলে চলবে? এনিওয়ে, আই লাভ টাইট হাগ। আপনার মাথায় কি কোনোভাবে শর্ট সার্কিট হয়েছে, নাকি আমি কানে কম শুনছি? কি সব অদ্ভুত কথাবার্তা আপনার মুখে! ছি! পুরো টাওয়ার পড়ে গেছে। হ্যাঁ, পুরো টাওয়ার পড়ে গেছে। এখন তাড়াতাড়ি একটা ফায়ার সার্ভিস লাগবে। উইল ইউ বি মাই ফায়ার সার্ভিস, জান? আশির বলেই চোখ টিপ দিল। আশিরের মুখে দুষ্টু হাসি ফুটে উঠেছে। মুহূর্তেই এসা হাঁ হয়ে আশিরের কথার মানে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। প্রায় খানিকক্ষণ পর এসা চোখ বড় বড় করে তাকালো। সব সময় এই ছেলেটা ডাবল মিনিং কথা। এসা বুঝে কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলল, ছি! আপনি একটা অসভ্য! হুট করে গাড়ির ডোর খুলে আশির ভেতরে এশার পাশের সিটে বসে পড়ল। ঘন জঙ্গলের রাস্তায় নিস্তব্ধ একটা পরিবেশ। এশা কানে হাত দিয়ে আছে দেখে আশির হাতটা জায়গা থেকে সরিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, জান, আর একবার অসভ্য বললে আমি তোমাকে দেখিয়ে দেব আমার অসভ্যতমের সার্টিফিকেট। তাছাড়া এই সাবজেক্টটা আমি উত্তীর্ণ করেছি। আমাকে উস্কে কিন্তু তুমি বিপদে পড়বে। আপনি বাই দ্য ওয়ে, এই নাও, তোমার জন্য আপেল আনছি। পকেট থেকে বের করে আশির ফলটা এশার হাতে দিল। এশার যে খিদে পেয়েছিল সেটা ভয়ের চোটে তার মনেই ছিল না। এই রাতে যে খাবার সংরক্ষণ করে আনতে পারবে জানা ছিল না। আপেল কোথা থেকে পেয়ে গেল? এখানে তো আপেলের গাছ আছে বলে মনে হয় না। এশা অবাক হয়ে আশিরের দিকে তাকিয়ে পরখ করছে, প্রশ্ন করবে কিনা ভেবে পাচ্ছে না। এশার কোনো প্রশ্ন না শুনে আশির গাড়ির পেছনের বুট ওপেন করতে চলে গেল। বুটে রাখা কিছু জরুরি জিনিস হাতে নিয়ে ডোর খুলে এশাকে বাহিরে বের করে আদেশ দিল। এশা কিছুই বুঝতে পারছে না, তবুও গাড়ি থেকে নেমে আসলো। আশির দেখলো আপেলটা এখনো না খেয়ে হাতে নিয়ে আছে। ভ্রু কুঁচকে আশির বলল, তোমাকে আপেল চোখ দিয়ে দেখার জন্য দেয়নি, ইডিয়েট। এটাকে কিভাবে খেতে হয় শেখাতে হবে নাকি তোমায়? নাকি আমি খেয়ে ফেলবো? কোনটা? আপনি অ্যাপল কোথায় পেলেন? নিউটনের ল জানো না মেয়ে? কিসের সায়েন্স স্টুডেন্ট তুমি? এটা গাছ থেকে মহাকর্ষ বলের কারণে মাটিতে পড়েছে, আর আমি করিয়ে আনছি। এত প্রশ্ন কেন তোমার? খিদে পেয়েছে তোমার? তো চুপচাপ খাও, আর আমার পেছনে আসো। কোথায়? এনি মোর কোয়েশ্চেন? আশিরের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে। এশার নাদানি আর নেওয়া যাচ্ছে না। আশির ভালো হবার আর কত অ্যাক্টিং করবে? এত প্রশ্ন আশির পছন্দ করে না। খুবই বিরক্তকর ব্যাপার। রাগ উঠলেও প্রকাশ করতে পারে না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আগেই আসল রূপ প্রকাশ করলে এশাকে নিজ থেকে বাধ্য করা যাবে না। আশির চায় এশা যেন তার প্রেমে পাগল হয়ে যায়, এশা যেন নিজ থেকে ধরা দেয়। এশা হাতে রাখা আপেল খেয়ে ফেলল। আর কিছু না বলেই আশির গম্ভীর ভাব নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। এশা আসলে আসবে, না আসলে তার ব্যাপার। এশাও কিছু না ভেবে ভয়ে এদিক ওদিক তাকিয়ে আশিরের পিছু যেতে লাগলো। আশির পেছনে না তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে অগ্রসর হলো। কিছুক্ষণ পর জঙ্গলের মাঝ বরাবরের প্রান্তে চলে আসলো। রাতের জঙ্গলে চারিদিকটা বাঁশঝাড় দিয়ে আবদ্ধ হয়ে আছে। বাঁশঝাড়ের পাশে একটা টিউবওয়েল আর কিছু পুরনো ইট রাখা আছে। চারিদিকে কোনো ধরনের আওয়াজ নেই, শুধু ঝিঝি পোকার নিস্তব্ধ আওয়াজ। এশা চারিদিকটা দেখছে আর শুকনো ঢোক গিলছে। ভয় যেন গা শিউরে উঠছে। কোনো হরর মুভির জায়গা মনে হচ্ছে। একদম ঘুটঘুটে অন্ধকার, আর আশিরের হাতে একটা টর্চ লাইট বিদ্যমান। আশির কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। তার উপর কোনো প্রশ্ন করলেই রেগে যায়। এশার গায়ের কোটটা ভয়ে খামছে ধরে আছে। হেঁটে সামনের দিকে গিয়ে দেখতে পেল একটা কুটুরি, পুরনো বাসা। বাসাটা প্রায় বছর খানেক থেকে হয়তো বন্ধ হয়েছিল, কিন্তু অনেক রাজকীয় লাগছে। বাসার ওপর দিয়ে মাকড়সার জাল দিয়ে বাঁধাই রাখা। এই জঙ্গলের মাঝে যে একটা কুটুরি আছে এসা বিশ্বাস করতে পারছে না। এসা অবাক হয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। বাসাটার চারিপাশে গাছগাছালি দিয়ে ভরা। আশির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বলল, সো সুইটহার্ট,
আজকে আমরা এই বাসাতে থাকবো, ওকে? মানে? মানে বাংলাতেই তো বললাম, ইংলিশে তো বলিনি যে বুঝতে পারছো না। আমরা বাসায় যাব না তাহলে? আশির সোজা সাপটা জবাব দিল। নো। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সঙ্গে আমি এই জঙ্গলে রাতের বেলা একই বাসায় থাকবো? আপনি ভাবলেন কি করে সেটা? এক্সকিউজ মি। এক্সকিউজড? আমি বাসায় যাব। আপনি আমাকে নিয়ে এসেছেন তো আপনিই রেখে আসবেন, আমি কিচ্ছু জানি না। একটা কাজ করো, তুমি এখানে একা দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ পর ভূত এসে তোমায় বাসায় রেখে আসবে। আমি ভেতরে গেলাম। আপনার সাথে ভেতরে যাওয়ার থেকে ভূতের সাথে বাসায় যাওয়া ভালো। ওকে, সি ইউ। আশির বলেই বাসার ভিতরে হাঁটা দিল। এসা মুখ ভেঙচি দিয়ে পেছন দিক ঘুরে স্ট্যান্ড দাঁড়িয়ে রইল। বাসায় প্রবেশ করলেই আশির ধরাম করে দরজা এশার মুখের উপর বন্ধ করে দিল। এসা মনে মনে ভাবছে যে মুখের উপরেই দরজা বন্ধ করে দিল তো বড় খারাপ। এশা ঠিক করলো যতই যাই হয়ে যাক না কেন বাসার ভেতরে যাবে না। এশার ইগো প্রবলেম কাজ করছে। মুখ গোমরা করে হাত দিয়ে দুই বাহুদয় ধরে দাঁড়িয়ে আছে। সেখানে কোনো বসার জায়গা নেই। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার পানিগুলো টিপ টিপ করে বাসার ছাদের পড়ছে আর এক দারুণ শব্দের সৃষ্টি করছে। এশার কর্ণনালীতে আওয়াজগুলো ভনিমার মতো লাগছে। বাঁশঝাড়গুলো হাওয়ায় তুলছে আর সব মিলিয়ে একটা ভয়াবহ অনুভূতি। এশা তবুও হার না মেনে ঠায় দাঁড়িয়ে রইল। অন্যদিকে আশির বাসার ভেতর গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়ল। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু এশা বাসায় আসে না। আশির ভেবেছিল হয়তো ভয়ে কাতর হয়ে ছুটে চলে আসবে, কিন্তু এশা আবার প্রমাণ করে দিল তার জেদ সব কিছুর আগে। কোনোভাবে জেদকে স্যাক্রিফাইস করা যায় না। আশিরের রাগে হাতের রগ ফুলে উঠল মুহূর্তেই। আশিরের কাছে কোনো জেদ এশা দেখাতে পারবে না। শুধু শুধু রাতে একা দাঁড়িয়ে আছে। পুরনো বাসার বাহিরে একটা ছোট্ট বাল্ব জ্বালানো আছে। সেই বাল্বের আলোয় জঙ্গলের অন্ধকারটা নিমজ্জিত হচ্ছে। আশির বিছানা থেকে উঠে সুইচ বোর্ডের কাছে গিয়ে মেন সুইচ অফ করে দিল। হুট করে বাল্ব অফ হয়ে যাওয়ায় এসব পিছু পা হয়ে গেল। পুরোপুরিভাবে অন্ধকার হয়ে গেল। নিস্তব্ধতা আরও গভীর হতে লাগলো। এসব প্রচুর ভয় বাড়তে লাগলো। হার্টবিট যেন দ্রুত গতিতে আপ ডাউন হতে শুরু করলো। এশা মনে মনে আশিরকে নানান ধরনের গালি দিতে লাগলো। মনে মনে এশা বলতে লাগলো, বজ্জাত বেটা কোথাকার, তুই আস্ত একটা রাক্ষস। আমি কি জানি জানি না তুই ইচ্ছে করে লাইট অফ করে দিলি। কত বড় খবিশ হলে মানুষ একটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে। নিজে আমায় জঙ্গলে এনে টর্চার করা শুরু করে দিয়েছিস, আবার সকাল থেকে আমার পিছনে পড়ে আছিস। তোর কি আর কোনো কাজ নেই রে? তোর কপালে একটা নিরামিষ বউ জুটবে দেখিস তুই, যে তোকে উঠতে বসতে জ্বালাবে, তোকে ধরে পিটাবে আর তোকে আদর করবে না। এশার ভাবান্তরের মাঝেই হালকা স্মিত হাওয়া শরীরকে ছুঁয়ে গেল। কেমন যেন একটা দীর্ঘশ্বাস। মাটিতে পড়ে থাকা পাতাগুলো উল্টে গেল। জঙ্গলের গভীর থেকে শেয়ালের হুঙ্কারের শব্দ ভেসে আসে। রাত যত গভীর হচ্ছে তত ঠান্ডা হাওয়া প্রতিফলিত হচ্ছে। ঠান্ডা বাতাস এশার শরীরে এসে স্পর্শ করছে। অনেকটা ভয়ে এশা এক পা করে পিছিয়ে বাসার একটু কাছে গেল। ভয়ে আত্মা শেষ, কিন্তু এশা কিছুতেই ভেতরে প্রবেশ করবে না। একটা ছেলের সাথে একা বাসায় থাকা কোনো মতেই ঠিক না। কখন কোন বিপদ আসবে বলা যায় না। নিজের সম্মান সবসময় নিজের হাতে রাখতে হবে। প্রায় ৪৫ মিনিট অতিবাহিত হওয়ার পথে তবুও এসা ঘাপটি দিয়ে ঠান্ডায় বাহিরে বসে আছে। আশির আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। সহ্যের বাঁধ ভেঙে গেল। বিছানা থেকে লাফ দিয়ে উঠে আশির শার্টের ওপরের বোতাম খুলে হাতা ফোল্ড করে দরজা খুলতে গেল। এসা চুপ করে বাসার গ্রিলের সামনে বসে আছে। এভাবে বসে থাকতে দেখে আশিরের রাগ দ্বিগুণ বেড়ে গেল। হেঁটে সামনে গিয়ে নিচু হয়ে এশাকে পাজাকোলা তুলে নিল। হঠাৎ এমন কিছুর জন্য এশা প্রস্তুত ছিল না। এশা নিজেকে সামলাতে না পেরে চরসূচক শব্দ করল। এশাকে পাজাকোলে নিয়ে আশির রাগে বাসার ভেতর হড়হড় করে যেতে লাগলো। আরে আমায় কোলে কেন নিলেন? ছাড়ুন বলছি। তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, তাই করে নিয়েছে। একদম চুপ। এশা হাত পা ছোটাছুটি করতে ব্যস্ত। আশিরের এমন কর্মকাণ্ড এশার খুব বিরক্ত লাগে। হুটহাট একটা মেয়েকে টাচ করা কোনো সাধুর কাজ নয়। আশিরের থেকে যত দূরে থাকতে যায় তত আশির এশার কাছে যায়। এশা জোরে বলে উঠল, আগে আমায় কোল থেকে নামান আশির। যখন তখন আমায় কোলে নিয়ে পছন্দ না আমার। মনে মনে তুমি এটার জন্য আহাজারি করো, এটাকে জানি না। আজ তোমার বেশি কথা বলার শাস্তি পাবে তুমি। অনেক হয়েছে তোমার জেদ, এখন থেকে আমার মন মর্জি হবে।
এসা ভীতু চোখে তাকিয়ে আশিরকে বলল। মানে কিসের শাস্তি? দেখুন আশির, নামান আমায় প্লিজ। আশির কোনো কথার আর জবাব দিল না। এশা পা দোলাচ্ছে আর আশিরকে সরানোর চেষ্টা করছে। আশির শক্ত করে এশার কোমর আঁকড়ে ধরে আছে। বাসার ভেতরে গিয়ে তারপর আশির দাঁড়ালো, কিন্তু এশাকে নামালো না। আশির দাঁড়িয়ে গেছে, তবুও এশার হুঁশ নেই। আশিরের কোলে বসেই এশা লাফাতে লাগলো। এশার দিকে গম্ভীর হয়ে আশির তাকিয়ে স্মিত হাসলো। আশি প্লিজ আমায় নামান। নো। কেন? উপহাস করে আশির সরু গলায় বলে উঠল। আই লাভড ইট। সারাদিন এক্সারসাইজ করা হয়নি, এখন তোমাকে কোলে নিয়ে আমার ওয়ার্কআউট হচ্ছে। কি সব জাতা কথাবার্তা, নামান বলছি। ওকে। আশির বলেই এশাকে বিছানায় জড়িয়ে ফেলে দিল। আশির হাতগুলো আলগা করে এশাকে ছেড়ে দিয়ে স্টিল রইল। বিছানায় পড়ে গিয়ে এশা ব্যথা পেয়ে চিৎকার দিয়ে বলল। উফ, মা আমার কোমর ভেঙে গেল। আপনি আমার নিচে ফেলে দিলেন কেন? মাই উইশ। বলে আশির হেঁটে গিয়ে শার্টের বোতামগুলো ধীরে ধীরে খুলতে লাগলো। আশিরের নজরে ভেসে উঠছে একরাশ মুগ্ধতা। কেন যেন সুবিধা লাগছে না আশিরের চাহনি। বিছানায় থাকা অবস্থায় এশা পেছন দিকে যেতে লাগলো আর আশির আগাতে লাগলো। খানিকক্ষণ পর এশা বিছানার শেষ অংশের দেয়ালের সাথে লেগে গেল। পেছনে আর যাওয়ার জায়গা অবশিষ্ট নেই। আশিরকে এত কাছে দেখে এশা চোখজোড়া ভয়ে বন্ধ করে নিল। মিনিট 5 পর কোনো ধরনের সারা শব্দ না পেয়ে এসা চোখ আস্তে আস্তে খুলে ফেলল। চোখ খুলতেই সামনে কাউকে না পেয়ে পাপড়িগুলো চারিদিকটা খুঁজতে লাগলো। রুমের ডান পাশে তাকিয়ে দেখে আশির রান্নাঘরে কি যেন করছে। শেষমেশ এশা বুকে হাত দিয়ে ফু দিল। আত্মাটা যেন উড়ে গিয়ে ফিরে এসেছে। এশা অবাক হয়ে ভ্রু চোখে আশিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এশার এহেন তাকানো দেখে আশির শার্ট খুলে শুধু হোয়াইট টি শার্ট পরে হাতে চাকু নিয়ে রান্নাঘর থেকে বলে উঠল। সুইটহার্ট, সুইটহার্ট, why are you looking so silly? Am I looking hot? পুরো কুটুরি জুড়ে শুধু একটি বাল্ব আছে, সেটাও নিভু নিভু আলোয় জ্বলছে। বাল্বের সামান্য আলোতে আশিরের মুখখানা তির্যকভাবে ফুটে উঠেছে। বাইরে কুয়াশায় জমা পানিগুলো টিপ টিপ করে বাসার টিনের সাথে আওয়াজ করছে। জঙ্গলের শীতল হাওয়া জানালা ভেদ করে কুটিরিতে প্রবেশ করছে। জানালায় ঝুলানো সিলভার রঙের পর্দা হাওয়াতে দুলছে। কি যে মনোমুগ্ধকর শীতল পরিবেশ। চারিপাশটা কোনো এক স্বপ্নের রাজ্য মনে হচ্ছে। এমন নিস্তব্ধ রাজ্য এশা ভীষণ পছন্দ করে। ছোট থেকে এশা প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করে বড় হয়েছে, কিন্তু রাতের জন্য এনজয় করতে পারছে না। যেমন সিন্ডারেলা তার রাজ্যের প্রিন্সেস ছিল, ঠিক তেমন এশার এখন মনে হচ্ছে। এই অনুভব শুধু আশির সামনে থাকলে আসে। আশির এশার অনেক কেয়ার করে, কিন্তু মুখে বলে না। এশা স্নিগ্ধ নয়নে আশিরের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। রান্নাঘরে আশির হাতে চাকু নিয়ে কি যেন করছে। আশিরের গায়ে শুধু একটা হোয়াইট টি শার্ট পরিধান করা আছে। হাতের রগগুলো সবুজ বর্ণের গাঢ় হয়ে আছে। বর্ণের কিছু অংশের কাঠামো দৃঢ় হয়ে আছে। শার্টলেস থাকলে আশিরকে এত আকর্ষণীয় লাগে, তাহলে না জানি টি শার্ট গেঞ্জি ছাড়া কত সুন্দর লাগে। মুহূর্তেই হলুদ ফর্সা উদাম বডিতে শার্টলেস হয়ে দাঁড়িয়ে রান্নাঘরে আশির চাকু দিয়ে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। এশা এসব ভেবে নিজের মাথায় চাটি দিয়ে মনে মনে নিজেকে আহমকের তালিকায় রাখল। একটা ছেলেকে এভাবে দেখতে তোর লজ্জা করছে না এশা? ছি, তুই আশিকে অশুভ বলিস, তাহলে তুই কি? তবে অন্য কোনো ছেলেকে এত খুঁটিয়ে এশার কখনো দেখা হয়নি। কই, এত ছেলে তো এশাকে পছন্দ করে, চারিপাশ দিয়ে ঘোরে, তখন তো চোখ যায়নি। তাহলে আশিরকে দেখলেই এমন হয় কেন? আশির রান্নাঘরে কি করছে দেখার জন্য এশা বিছানা থেকে উঠে পড়ল। কুঠুরিতে রুম একটাই আছে, তার পাশে রান্নাঘর আর সাইডে একটা ওয়াশরুম। কুঠুরির ছাদে কিছু মাকড়সার জাল আছে, তবে বেশি অপরিষ্কার না। পুরনো কোনো বাসা হলেও দেখে মনে হচ্ছে না। এশা হেঁটে গিয়ে আশিরের পাশে গিয়ে দাঁড়ালো। আশির সেদিকে না তাকিয়ে নিজের কাজ করছে। রান্নাঘরের চারিদিকে এশা চোখ বুলিয়ে দেখছে। ছোট ছোট পাতিল, কড়াই আর তাওয়া উপরের থাকে সাজিয়ে রাখা আছে। পানির জন্য টিউব সিস্টেম, রান্নার জন্য গ্যাস আর বাস্কেটে ফল সহ নানান আসবাবপত্র আছে। খানিকক্ষণ পর পর্যবেক্ষণ করে এশার মনে খটকা লাগছে। এই জঙ্গলে একটা বাসা আছে মানল, কিন্তু এত সুবিধার জিনিস এখানে এলো কিভাবে? হয়তো কোনো মানুষের বাসা ছিল, কিন্তু কেউ থাকে না। বাসা ফাঁকা রেখে কোথাও চলে গেছে হতে পারে।
আশির অস্থির হয়ে বোর্ডের ওপর সবজি রেখে জোরে জোরে কাটছে, যেন এইসবে এক্সপার্ট। চাকু ধরার ধরনটাই আলাদা। তার মাঝে এশা জিজ্ঞেস করে বসল, আশির আপনি রান্না করতে পারেন? হুম। আশির না তাকিয়ে বলে সবজি কাটাকাটি করছে। এশার দিকে তাকালো না অবধি। বাপরে, আশিরের ইগনোর এশার একদম সহ্য হয় না। এমন সাধারণ জবাব আসলে আশিরের সাথে যায় না। না চাইতেও আশিরের ঠোঁট কাটা কথাগুলো এশার ভালো লাগতে শুরু করেছে। এশা মুখ গোমরা করে ঠায় দাঁড়িয়ে রইল। কাটা শেষ হলে আশির এশার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে সুইটহার্ট? হুম, কি রান্না করছেন আপনি? আশির শান্ত গলায় বলল, এনিথিং ইউ লাইক। খেতে পেয়েছে তোমার, আই নো। তুমি কি খাবে বলো। যেটা বলবো সেটাই রান্না করতে পারবেন? অফকোর্স। হঠাৎ আশিরকে জ্বালানোর জন্য এশার মাথায় বুদ্ধি চাপল। আশির সবসময় এশাকে প্রচুর পরিমাণে জ্বালায়। আজ এশা সুযোগ পেয়েছে, তো কাজে লাগাতে কি সমস্যা। এখন আশির বুঝতে পারবে বেশি জ্বালালে কেমন লাগে। প্রায় সময় আশিরের টর্চার সইতে সইতে প্রতিশোধের আগুন জ্বলছে এশার মনে। নিজ থেকে আশির রান্নার জন্য বলছে, তাহলে শাস্তিটা দ্বিগুণ করা যাক। যে ভাবা সেই কাজ। এসব মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে উঠল, চাউমিন, চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ আর বিরিয়ানি এগুলো খাবো। দিন বানানো শুরু করুন। আর কিছু? না, এইটুকু বানালেই চলবে। জান, সামান্য কিছু বলেছ, কিন্তু এই মুহূর্তে এত কিছুর ব্যবস্থা নেই। আর মেন কথা হচ্ছে, এত রাতে এসব খেলে তোমার পেট ব্যথা করবে। এর থেকে ভালো হয় ফাস্ট ফুড না খেয়ে অন্য কিছু খাও। এশা বাচ্চাদের মতো আহ্লাদি করে বলল, না, সে এসব না থাকলে আমি খাবো না। বানাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু খেয়ে শেষ করতে হবে। আর শেষ করতে না পারলে তোমাকে শাস্তি পেতে হবে সুইটহার্ট। আশির বাঁকা হেসে বলে উঠল। এশা আমতা আমতা করে বলে উঠল, আবার কিসের শাস্তি? আশির স্ফীত হাসি দিয়ে আর চোখে তাকিয়ে এশাকে নিচ থেকে উপর অবধি চোখ বলিয়ে নিল। কেমন যেন মোহ কাজ করছে। এত দূর পর্যন্ত নিয়ে আসার কারণ আশির সময় কাটাতে চায়। তার প্রিয়তমার আহ্লাদ পূরণ করবে না, এমন কখনো হয়েছে? এশা যখন এইসব খেতে চেয়েছে, তখন অবশ্যই সামনে হাজির করবে। আশির মুখে হাত দিয়ে বলল, সো সিক্রেট। এনিওয়ে, তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চুপ করে বিছানায় গিয়ে বিশ্রাম নাও। রান্না শেষ হলে ডাকছি তোমায়। এশা ছোট্ট করে বলল। ওকে। ঈশা বলেই রান্নাঘর থেকে প্রস্থান করল। আশির রান্নার কাজে আবার মন দিল। আশির ছোট থেকে একাই থাকে, যার কারণে রান্না থেকে শুরু করে সব পারে। ভিলায় যখন কোনো কেয়ারটেকার থাকে না, তখন নিজে রান্না করে খেয়ে ফেলে। কিছু বছর যাবৎ এই দায়িত্বটা হারিয়া করে আসছে। তবুও আশির রান্নার কাজে পড়ল। রান্না জানাটা আশিরের কাছে একটা আর্ট। এশা ওয়াশরুমে গিয়ে সাদা সালোয়ারের কাদা মাটির দাগ পানি দিয়ে উঠিয়ে নিল। হাতে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। বিছানায় বসে চারিদিকটা দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আশির এসে বলে গেল সব খাবার রেডি হয়ে গেছে, আর 10 মিনিটের মাঝে সার্ভ করবে। এশা অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে বানিয়ে ফেললো? কুটুরিটার সাইডে একটা টি টেবিল আছে, তার দুপাশে দুটো চেয়ার রাখা। একটা লকার বক্স থেকে কিছু মোমবাতি নিয়ে আশির জ্বালিয়ে নিল। সেই মোমবাতিগুলো টি টেবিলের উপরিভাগে রেখে দিল। মোমবাতির আলোতে পুরো রুম আলোকিত হয়ে গেল। আশিরের মুখ উজ্জ্বলতায় চিকচিক করছে। রান্না শেষে আশির হোয়াইট শার্ট পুনরায় পরে নিয়েছে। খাবারের টেবিলটা একদম ক্যান্ডেল লাইট ডিনারের মতো লাগছে। আশির মেন সুইচ বন্ধ করে দিল। মুহূর্তেই এসব বাল্ব অফ হয়ে যাওয়ার সামান্য কেঁপে উঠল। রুমে মোমবাতি ছাড়া অন্ধকার, তবে এই নিভু নিভু আলোয় আশির তার প্রিয়তমাকে দেখতে পাচ্ছে। তীক্ষ্ণ নজরে আশির এশার দিকে তাকিয়ে থেকে হাঁটতে হাঁটতে কাছে চলে গেল। এশা একটু জড়সড় হয়ে পা খোঁচাতে লাগলো। আশির হুট করে এশার হাত ধরে নিয়ে টেবিলের সামনে নিয়ে দাঁড় করিয়ে রাখলো। একটা চেয়ার টেনে এনে এশাকে বসিয়ে দিল। এশা কি বলবে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মুখের ভাষা যেন শেষ হয়ে গেছে। শুধু অবাক চোখে আশিরের কর্মকাণ্ডগুলো দেখে চলেছে। আশির সামনের চেয়ার টেনে বসে পড়ল। একদম কোনো ফেরি টেলের রাজ্যের মতো লাগছে।
এশার বুক অলরেডি ধুকধুক করা স্টার্ট করে দিয়েছে। মনের মাঝে প্রশ্নগুলো উথাল পাতাল হয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু নিজের ঠোঁট সায় দিচ্ছে না। টেবিলের উপরের খাবারগুলো ঢাকনা এক এক করে ওপেন করে দিল। যেটা যেটা রান্না করতে বলা হয়েছিল সবগুলোই তৈরি করা হয়েছে। এশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ কি হলো? চেয়েছিল শায়েস্তা করতে, কিন্তু আশির উল্টো এশাকে শায়েস্তা করে ফেললো। এতগুলো খাবার এশা কিভাবে খাবে? আর সব খাবার শেষ না করলে শাস্তি পেতে হবে। এসে শুকনো ঢোক গিলে এদিক সেদিক তাকালো। আশির গম্ভীর হয়ে বলল, দেখো জান, তোমার কোনো ডিশ বানাতে মিস করেছে কিনা। তোমার মেনু হিসেবে চাউমিন, চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ আর বিরিয়ানি সব কিছু আছে। এখন সবগুলো খেয়ে তুমি শেষ করবে। মানে আপনি খাবেন না? না, অবাক হয়ে এশা বলল, কেন? আমি এসব খাই না। আমার জন্য স্যালাড আছে। এই টেবিলে যত সামান্য খাবার আছে সব তোমার জন্য। তুমি খুব সুন্দর করে খাবে আর আমি দেখব। এশা হা করে বলল। এটা সামান্য? তীক্ষ্ণ চোয়ালে আশির ধারালো গলায় বলল, অতি সামান্য সুইটহার্ট, তোমার আরো বেশি করে খাওয়া উচিত। তোমার শরীরের যা তা অবস্থা, আমি না থাকলে জঙ্গলের হাওয়ায় তুমি উড়ে যেতে। এমন কাঠির মতো জান আমি চাই না। শরীর দেখে মনে হয় তোমার রক্তে হিমোগ্লোবিন নেই জান, তাই চুপচাপ শেষ করবে। এশা মনে মনে বলতে লাগলো, তোকে রান্না করিয়ে আমি খাটিয়েছি তাই বলে তুই আমায় খাবার খাইয়ে মেরে ফেলবি? আসছে দরদ দেখাতে খচ্চর বেড়া একটা। এতগুলো খাবার খাওয়া অন্তত আমার পক্ষে সম্ভব না। খাবারগুলো দেখেই তো খিদে মরে গেছে, আর কি খাবো আমি? না খেতে পারলে এমনিতেই শাস্তি দিবে, তাহলে আগেই হার মেনে নেওয়া ঠিক হবে। এসে চুপ করে খাবারের দিকে তাকিয়ে একধ্যানে বসে আছে দেখে আশির এবার ভ্রু কুঁচকে বলে উঠল, কি হলো? খাওয়া শুরু করো। ইউর টাইম স্টার্টস নাও। আসে প্লিজ। নো এক্সকিউজ বেবি গার্ল। চুপ করুন, কি সব উদ্ভট নামে ডাকেন আমায়? কেন, সুন্দর না? উম, একদম জঘন্য। আমাকে নাম ধরে রাখবেন। এসব বেবি গার্ল টেবি গার্ল এসব বলবেন না আমায়। আমার ইচ্ছে আমি বলবো, যেটা তোমার ভালো লাগবে না সেটা আরো বেশি করে বলবো। এনিওয়ে, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। অনেক কষ্ট করে খাবার বানিয়েছে, তাই সব খেতে হবে। ইটস মাই অর্ডার বেবি গার্ল। আচ্ছা, দেখছি কতটুকু খেতে পারি। এশা মুখ ভেঙচি দিয়ে খাবার খাওয়া শুরু করে দিল। ফ্রেঞ্চ ফ্রাই এশার খুব পছন্দের, তাই ওটাই দিয়ে স্টার্ট করলো। চিকেন ফ্রাই এক হাতে নিয়ে সুন্দর মতো খাচ্ছে, আর বাকি ডিশ একটু একটু করে টেস্ট করছে। খাবারগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমন খেতেও লোভনীয়। আশির যে এত ভালো রান্না করতে পারে এশার জানা ছিল না। কোনো প্রফেশনাল শেফের রান্না মনে হচ্ছে। এশাকে খাবার খাওয়ার সময় খুব কিউট লাগছে। আশির এক দৃষ্টিতে এশার দিকে তাকিয়ে আছে। খাবার খাওয়ার সময় এশার গালে ডিম্পল পড়ে। আশির আজ খেয়াল করল। কিছুক্ষণ পর খাওয়ার পর্ব শেষ হলো। আশির সালাদ খেয়ে উঠলেও এশাকে চেয়ার থেকে উঠতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না সব খাবার শেষ হবে ততক্ষণ বসেই থাকতে হবে। এশা আর খেতে পারছে না। অনেকক্ষণ যাবৎ এশা অসহায়ভাবে আশিরকে অনুরোধ করছে, তবুও ছেলেটার মন গলছে না। এশা কান্নাজড়িত গলায় আশিরের কোনোই ধরে বলল, আসি জোর করেও খেতে পারছি না। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, তবু এইগুলো খাওয়া সম্ভব না। ঝাঁঝালো গলায় তবে ব্যঙ্গ করে আশির বলল, তাহলে বানাতে কেন বললে ইডিয়েট? আমাকে জানানোর জন্য তো খুব নাচতে নাচতে অর্ডার করেছিলে। এখন কেমন লাগে? আমি ভেবেছিলাম আপনি এত ডিশ বানাতে পারবেন না। আমি কি জানতাম আপনি এক্সপার্ট রান্নায় যে রেডি করে সামনে রাখবেন আপনি। আশির চেয়ার ধরে নিচু হয়ে এশার মুখের কাছে গিয়ে ভঙ্গি মানিয়ে দুষ্ট করে বলল, আই নো আই এম দ্য বেস্ট সুইটহার্ট। তাহলে শাস্তির জন্য প্রস্তুত তুমি? হুম। এশা বলে দীর্ঘশ্বাস ত্যাগ করল। খানিকক্ষণ পর দেখা গেল এশা বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বার কয়েকবার এশার শরীর কেঁপে উঠেছে। হতে পারে ভয়ে অথবা চিন্তায়। এশার হাত এখন আশিরের মাথায় রাখা আছে। তার নমনীয় নরম ঠান্ডা হাতখানা আশিরের চুলে বিচরণ করছে। এশা হেলান দিয়ে বসে থেকে আশিরের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আশির কোমর আঁকড়ে ধরে মাথা নত করে এশার কোলে শুয়ে আছে। এশার এত কাছে কোনো ছেলে সংস্পর্শে যায়নি। এশার যেমন অস্বস্তি বোধ হচ্ছে ঠিক তেমন অন্যরকমের অনুভূতি জাগ্রত হচ্ছে। কোনো খারাপ সিমটমস পাচ্ছে না আশিরের স্পর্শে, বরং ভালো লাগছে। আশির জাস্ট চুপ করে কোলে শুয়ে আছে। এর জন্যই এশা বারংবার কেঁপে উঠছে।
এটাই মূলত আশিরের শাস্তি ছিল। এটাকে বলে অন্যকে জ্বালাতে গিয়ে নিজেই জ্বলে যাওয়া। কেন যে এসা বাহুদুরি করতে যায়, এখন সিংহের গর্জনে বিড়াল হয়ে গেছে। কত বিনতি করল তবুও কাজে দিল না। আশির জোর করে শাস্তিটা দিয়েই দিল। এশার কাছে শাস্তি মনে হলেও আশিরের কাছে শান্তির। দেখো কি সুন্দর আশির চোখ বন্ধ করে আরামে শুয়ে আছে। এশা একটু নড়চড় করলেই আশির আরও শক্ত করে জড়িয়ে ধরছে বিধায় এশা স্টিল হয়ে বসে আছে। এশা মনে মনে আশিরের 14 গোষ্ঠীর ষষ্ঠী বের করতে লাগলো। মুহূর্ত যেন থমকে গেছে, সময় অতিবাহিত হচ্ছে। এই ছোঁয়া পেতে আশিরের কত বছর অপেক্ষা করতে হয়েছে, সে হিসেব কি তার প্রিয়তমার আছে? এসা হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমের রাজ্যে চলে গেছে সেদিকে আশিরের কোনো ভ্রুক্ষেপ নেই। আশিরকে কেউ কোনোদিন মায়া করে একটু ছুঁয়ে দেখেনি, যদিও জোরপূর্বক এসা ছুঁয়েছে, কিন্তু আশিরের কাছে এটা বিরাট পাওয়া। এসা নরম তুলতুলে হাতের উপর আশির হাত রাখল। আশির মাথা উপর দিক করে দেখল এসা বিছানায় হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে আশিরের এশাজানকে। প্রিয়তমার চোখ, ঠোঁট, নাক সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে অপর দিকে দুটি তীক্ষ্ণ চোখ। এশার চোখের পাপড়িগুলো খুবই কালো ঘন মসৃণ। আশিরের মন চাচ্ছে একটু ছুঁয়ে দিতে। নিজের মনের বাসনাকে আশির আর দমিয়ে রাখতে পারল না। আশিরের হাত চলে গেল এশার মসৃণ পাপড়িগুলোতে। এশার নরম গালে হাত পড়ল। আস্তে আস্তে হাত কপাল থেকে পুরো মুখে বিচরণ করতে লাগলো। ঠোঁটে হাত পড়ে যাওয়ায় আশিরের অনুভূতি অন্যরকম হয়ে গেল। এই মুহূর্তে এমন কোনো কাজ করা ঠিক হবে কি না সেই জ্ঞান হারিয়ে গেছে। আশির আর নিজের মাঝে নেই। হুট করে অষ্টদয়ের সাথে সংঘর্ষ হয়ে গেল। এশার ঠোঁট এখন আশিরের আয়ত্তে। আশির তার প্রিয়তমার শুষ্ক শীতল উষ্টপুট নিজের দখলে নিয়ে আসলো। অধরে অধর মিলানোর মাঝেই এশা একটু নড়ে চড়ে উঠল। আশির অধর ছেড়ে দিয়ে এশার কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, এই স্পর্শের জন্য আমি মোটেও অনুতপ্ত নয় এসেছেন। তুমি আমার জমিনে লেখা একটা আখ্যায়িত দলিল, যাকে স্পর্শ করার অধিকার আমি রাখি, যার শিরায় শিরে আসিরের নাম লেখা। তাকে কখনো খণ্ডাংশে পরিণত করা সম্ভব নয়। না চাইতেও প্রায় 2 বছর পর তুমি আমার কাছে ধরা দিয়েছ। এখন তুমি চাইলেও আমার পক্ষে তোমার থেকে দূরে থাকা সম্ভব নয়। আশির বলেই এশার থুতনিতে হাত রাখল। প্রিয়তমার অধরের ছোঁয়ায় আশিরের যন্ত্রণা কিছুটা নিবারণ হয়েছে। অনেক ক্লান্ত থাকার কারণে এশা ঘুমের অতলে পৌঁছে গেছে। বসে থেকে ঘুমিয়ে থাকলে এশার মাথা ব্যথা করবে, তাই আশির কোলে তুলে নিয়ে এশাকে সুন্দর করে বিছানায় শুয়ে দিল। সাইডে রাখা কাঁথা গায়ে জড়িয়ে দিয়ে আশির চুলগুলো ঠিক করে দিল। এশার রেস্ট করা খুব দরকার, বেশিক্ষণ তার কাছে থাকলে সমস্যা হয়ে যাবে। আর দেরি না করে আশির কুটিরের দরজা লক করে অন্ধকারে বাহিরে চলে গেল। জঙ্গলের সাইডে তাঁবু সেট করা আছে, সেখানে আশিরের দলের পোলাপাইনরা আছে। সবাই রাতের বেলা চারিদিকটা গার্ড দিচ্ছে। যেহেতু আশিরের লাইফ সবসময় ডেঞ্জার জোনে থাকে, সেহেতু আশেপাশে সিকিউরিটি রাখতে হয়। আশির যে কোনো জায়গায় গেলে বিপদ তাড়া করে, কিন্তু এই সময় এশা তার সাথে আছে, তাই আশির একটু বেশি প্রোটেক্টিভ। জঙ্গলে আসার আগে থেকেই আশিরের দলের লোক পিছু পিছু এসেছে। আশির হেঁটে তাঁবুর কাছে পৌঁছালো। তাঁবুতে লাইটিং সেট করা আছে, চারিপাশে গার্ডগুলো হাতে রিভলভার নিয়ে পাহারা দিচ্ছে। জাহিদ ফোনে কিছু ইম্পর্টেন্ট ডিল সাইন করছে। জঙ্গলে নেটওয়ার্ক চলে যাওয়া থেকে পুরো ঘটনায় একটা ট্রাপ ছিল। গাড়ি নষ্ট হওয়ার পেছনে পোলাপাইনদের হাত ছিল। জুবাইরের দলের কাছে খোরশেদকে পাঠিয়েছিল তথ্য পাওয়ার জন্য। খোরশেদ কিছুক্ষণের মাঝে তথ্য নিয়ে জঙ্গলে চলে আসবে। আশির তাঁবুতে গেলে সবাই মাথা নত করে দাঁড়িয়ে রইল। জাহিদের থেকে সিগারেট নিয়ে সবাই স্মোক করছে। 2-3টা গাড়ির বাহিরে রাখা আছে। আশির গিয়ে জাহিদের কাঁধে হাত দিল। জাহিদ পেছন দিকে ঘুরে বলল, ভাই, ভাবি ঠিক আছে? হ্যাঁ, কাজের কথা আসা যাক। জুবাইরের বিরুদ্ধে তথ্য আসতে কতক্ষণ লাগবে? এই তো ভাই, খুরশিদ সব কিছু আনছে। আমাদের প্ল্যানে জুবাইর ধরা খেয়ে গেছে। পিকচার্স, হাতে ছাপ, আরও স্যুটের গুলি, সব আমাদের হাতে। খুব সহজেই তাসরিফ আহমেদকে রেহা করতে পারবেন। আশির হিংস্র কণ্ঠে বলল, এত তারা কিসের জাহিদ? জাস্ট খেলাটা তো শুরু হয়েছে। দ্য এন্ড আমার মর্জিতে হবে। শুধু একবার কেসটা খারিজ হয়ে যাক, তারপর জুবারকে কেটে কেটে কুত্তাকে খাওয়াবো।
জি ভাই, কিন্তু একটা ডিল কনফার্ম হয়ে গেছে, শীঘ্রই আমাদের কাজ কমপ্লিট করতে হবে। গুড। সেদিনের ফুটেজ সংগ্রহ করে শাহজালালকে পাঠাও। জুবাইর কোথাও পালাতে যেন না পারে। বি কেয়ারফুল। ওকে ভাই। তাদের কথা বলার মাঝে খোরশেদ জঙ্গলে চলে আসলো। সিসিটিভি ফুটেজ সহ হাতের ছাপ সব প্রমাণ নিয়ে এসেছে। ল্যাপটপ অন করে সব দেখে আশির একটা পৈশাচিক হাসি দিল। জাহিদ পকেটে কিছু কপি রেখে দিল, সাথে তাশরিফ আহমেদকে রাখা জায়গায় আলিশান বাসার ফুটেজ দেখে রাখলো আশিরের শ্বশুর মশাই বলে কথা। খোঁজ না নিলে কি হয়, খুব যত্ন করে 2 দিন যাবৎ আপ্যায়ন করা হচ্ছে। তাশরিফ আহমেদকে মেরে ফেলে জুবাইয়ের খুশিতে টইটুম্বুর, কিন্তু সে তো জানে না আসল মাস্টার মাইন্ডটা কে। জুবাইরকে বাঁচিয়ে রাখা প্ল্যানের অংশ। অনেক কষ্টে সবকিছু জানার পরও আশির রাগ কন্ট্রোল করে আছে। এশাজানের উপর করা জুলুম কিভাবে মাফ করে দেবে? সামান্য হাত ছোঁয়াতে যদি তুহিনকে খুন করতে পারে, তাহলে বছরখানেক আগের মেন্টালি টর্চারকারীর কি করবে? জুবাইরের রুহুর পরিমাপ করতে চায় আশির। জুবাইরকে পেলে জ্যান্ত আগুনে পোড়াবে, আবার সহজে মেরেও ফেলবে না। আশির তাঁবুতে টেবিলের কাচের প্লেট জোরে মাটিতে ফেলে দিল। জঙ্গলে আওয়াজ আরও তীব্র শোনালো। জুবাইরের কাজকর্ম নিজ চোখে দেখে আশিরের রাগ সপ্তম আকাশে চলে গেছে। হাত মুষ্টি বদ্ধ করে চিল্লিয়ে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, তোর শরীরের চামড়াগুলোকে বাজারে কেজি দরে আমি বিক্রি করব। আমার এশাজানের উপর করা জুলুমের শাস্তি খুব ভয়াবহ হবে তোর জন্য। তোর তাজা রক্ত দিয়ে আমি মাটি রঞ্জিত করব। জেনে বলছে আমার কলেজে হাত দেওয়া? তো ঠিক হয় না জুবাইর। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজকেও জুবাইরকে শান্তিতে ঘুমাতে দেয়নি। তার অবৈধ ব্যবসাগুলোকে সিন্ডিকেট করে দিয়েছে। পুলিশ অলরেডি তার পিছনে আছে, হয়তো সে পালিয়ে এখানে। আশির হাতে রিভলভার নিয়ে জঙ্গলের বাহিরে তাক করে এক চোখ অফ করে সামনের নিশানায় তাকিয়ে শুট করে দিল। এক দুষ্কর আওয়াজের সাক্ষী হলো বনের পশু পাখি। শুট করার পর স্টাইল করে বলল, মালয়েশিয়া থেকে এসে নিজেকে মাফিয়া প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বাট তার দলের লোক তো আমার কথা শোনে। জুবাইর টাকা দিয়ে দল কিনলেও যে আমার ভয়ে ওরা তাণ্ডব করে। এই শহরে কার এত বুকের পাঠা আছে আমার বিরুদ্ধে কাজ করার? কারণ এই ভাই, ছেড়ে তো দিয়েছে, কিন্তু জুবাইয়ের শিকার আমার হাতেই হবে। প্ল্যান মোতাবেক রাতের মাঝে 2-3 জন বাদে সবাই বেরিয়ে পড়ো। কাল দুপুরে সব রেডি চাই আমার। গট ইট? আশিরের হাত থেকে জাহিদ রিভলভার নিয়ে বলল, ওকে ভাই, আপনি রুমে চলে যান, ভাবি একা আছে এইখানটা, আমরা দেখছি। ইয়াপ। দলের কিছু লোক গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। কাল দুপুরের মাঝে প্ল্যান কার্যক্রম করে রাখতে হবে। আশির সেলফোনের সিম চেঞ্জ করে নিল, পাশাপাশি কিছু নিউ রিভলভারের কালেকশন উইথড্র করতে বলল দলের পোলাপাইনদের। জাহিদের সাথে প্ল্যান ক্লিয়ার করে দিয়ে কুঠুরিতে চলে গেল। একটা সিঁড়ির রেলিংয়ের পাশে বেঁধে রাখা আছে তাশরিফ আহমেদকে। চারিপাশটা একদম অন্ধকার ঘুটঘুটে। পুরো রুমে ছিটানো ওয়্যারলেস তার, ইলেকট্রিসিটি যুক্ত তার দিয়ে রুম সাজিয়ে রাখা। তাশরিফ আহমেদকে অনেক পিটানো হয়েছে। হাত পা রক্তাক্ত অবস্থায় আছে, মাথাতে রক্তের ছোপ ছোপ দাগ। হাত পেছন দিক করে বেঁধে রাখা আছে। একজন লোক গিয়ে মরিচের ভর্তা দিয়ে ভাতের প্লেট দিয়ে গেল, পা বেঁধে দিয়ে আবার হাত খুলে দিল। নিজেকে বাঁচাতে সেলফ ডিফেন্স করবে তার কোনো শক্তি নেই, শরীর দুর্বল হয়ে গেছে। হাতগুলোতে দড়ির দাগ ফুটে উঠেছে, লাল রক্তাক্ত হয়ে আছে গিরা। তাশরিফ আহমেদ খাবে না বলে চিল্লিয়ে বলাতে লোকটি গুলির মুখের মধ্যে ধরে খাবার পা দিয়ে লাথি দিয়ে বলল। হাঁপাতে হাঁপাতে তাশরিফ আহমেদ বলল, তোমার বসকে বলো তার হারামের টাকার দেওয়ার খাবার আমি মুখে নিব না। লোকটি শোনার সাথে তাশরিফ আহমেদকে শুট না করে গুলি ছড়িয়ে মুখ শক্ত করে চেপে ধরে লোকটি রাগে পা দিয়ে জোরে লাথি মারতে যাবে এমন মুহূর্তে এসে চিৎকার দিয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। আশির কুটিরের বাহিরে দাঁড়িয়েছিল। এশার চিৎকার শুনে আশির ছুটে রুমে চলে আসলো। এশা চারিপাশ তার আব্বুকে খুঁজতে ব্যস্ত। তাহলে কি এশা এতক্ষণ স্বপ্ন দেখেছিল? আবার এত ভয়াবহ স্বপ্ন? এসব মুহূর্তেই আতঙ্কিত হয়ে সচরে কান্না করে দিল। এশার চোখের বাঁধ ভেঙে পড়ল। বিছানায় বসে কাঁথা হাতে শক্ত করে ধরে অশ্রু শিখতে মেতে উঠল। আশির ছুটে বিছানার কাছে গিয়ে এশার পাশে বসল। কি হয়েছে জান, কাঁদছো কেন? এশা মনে হয় নিজের মাঝে নেই।
কোনো এক ট্রমায় আছে। কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, এমনকি সামনে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু হু হু করে কেঁদেই যাচ্ছে। পুরো মুখ কান্নায় ভিজে গেছে। আশির আবারও এশার গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, বলো আমায় কি হয়েছে? কোনো দুঃস্বপ্ন দেখেছো কি? এমন কথা শুনে আশিরের মুখপানে এশা চাইল। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা অশ্রু গাল বেয়ে আসলো। আশিরের হাতে কিছু নোনা জল স্পর্শ করলো। আশিরকে দেখে আরও ইমোশনাল হয়ে পড়ল। মুখ খিচিয়ে ললাটে ভিজিয়ে আশিরের কলার চেপে এশা জড়িয়ে ধরল। এশার কান্নার বেগ যেন বেড়ে গেল। আশিরের কলার খামছে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে থেমে থেমে এশা বলতে লাগলো, আমার আব্বু কোনো মার্ডারার না আশির, ওনাকে ফাঁসানো হচ্ছে। প্রায় 2 দিনের বেশি সময় হলো আব্বুকে দেখি না আমি। আব্বুকে কিডন্যাপ করে হয়তো টর্চার করা হচ্ছে। আমার এসব সহ্য হচ্ছে না। আব্বুর কিছু হয়ে গেলে পুরো পরিবার জীবিত মরে যাবে, সাথে আমিও। প্লিজ আশির, প্লিজ, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার আব্বুকে খুঁজে এনে দিন। আমি জানি আপনি খুঁজতে পারবেন। আমি আপনার কাছে হেরে গেলাম, তবু আব্বুকে এনে দিন প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু শুধু একটা বার আমার হেল্প করুন প্লিজ আশির। আপনি আগে বলুন আপনি আব্বুকে খুঁজবেন। এসব বলেই আরও ডুকরে কেঁদে উঠল। স্বপ্নে তার বাবাকে অসহায় অবস্থায় দেখে মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। আশিরের শার্ট এশার কান্নাতে কিছুটা ভিজে গেছে মুহূর্তে। কলার চেপে ধরে এশা আরও বলল, আশিরের দুহাত নিচে রাখা আছে, মানে আশির জড়িয়ে ধরেনি। এশার নিচ থেকে জড়িয়ে ধরে কাঁদলেও আশিরের কাছে বিরক্ত লাগছে। কান্না জিনিসটা আশির প্রচণ্ড ঘৃণা করে। যারা কান্না করে তারা মূলত উইক পারসন হয়, আর দুর্বল মানুষ সবচেয়ে ভালো ম্যানুপুলেট করতে পারে, মানে এরা মানুষের সুযোগ নেয়। ছোট থেকে কুমিরের কান্না দেখে আসতে আসতে এখন আশিরের সব মেলো ড্রামা মনে হয়। আশিরের কাছে এইসব কান্না, মায়া, ভালোবাসার কোনো মূল্য নেই। কান্না করাটা বোকামি ছাড়া কিছুই না। আশিরের কাছে বিষয়টা ফালতু লাগে। বিরক্তিতে চোখ বন্ধ করে নিল। এশাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে চলে গেল। আশির কোনো জবাব না দিয়ে চলে গেল। এশা অন্যদিকে চেয়ে আবার কান্না করে দিল। দেয়ালে ঝোলানো একটা হোয়াইট শার্ট চেঞ্জ করে নিল। শার্টে কান্নার নোনা পানি পড়ে ভিজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে নিল। কান্নাকে এতটাই না ঘৃণা করে যে তার ছোঁয়াই সহ্য করতে পারে না। এশার সামনে কিছু প্রকাশ করতেও পারছে না। আশির চেঞ্জ করে এশার পাশে গিয়ে বসলো। কান্নার আওয়াজ কানে যেতে আশিরের বিরক্ত লাগছে। এখনও এশার থামার কোনো কিছু দেখছে না। আশির তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্টপ ক্রাইং সুইটহার্ট, এটা জাস্ট একটা স্বপ্ন ছিল, আর কিছু না। রিল্যাক্স। সত্যি আপনি আব্বুকে খুঁজবেন? আশির সোজা উত্তরে বলল, না, এটা আমার কাজ না। পুলিশ খুঁজছে, পেয়ে যাবে। হয়তো আঙ্কেল ঠিক আছেন, হয়তো আঙ্কেল ঠিক আছেন। এনিওয়ে, তুমি কান্না থামো এখনই। আশির এমন ইজিভাবে বলল যেন কিছুই হয়নি, কোনো ধরনের চিন্তার বিষয় না। আচ্ছা, তাশরিফ আহমেদ তো সম্পর্কে তার কিছু হয় নাকি? পরিবারের সাথে একটা নাম জুড়ে গেছে, তবুও নিষ্ঠুর মন নিয়ে থাকে। আশির যে বিরক্ত নিয়ে এই কথাটা বলেছে বোঝা যাচ্ছে। কান্নাজড়িত গলায় চোখ মুছে এশা বলল, আপনি আগে বলুন আপনি আব্বুকে খুঁজবেন। আপনি এমন কেন আশির? আপনার মাঝে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? না, নেই। আমি এমনি। আপনি একটা নিষ্ঠুর মানুষ। আশির সরু গলায় হুমকি স্বরূপ বলল, তুমি কি কান্না থামাবে নাকি থাপ্পড় দিব? দেখো এসা, আমার সামনে একদম কান্না করবে না। এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে কান্না না থামালে তোমার খবর আছে। আমার রাগ সম্পর্কে তো জানোই তুমি। আমাকে বাধ্য করো না রাতের বেলা কোনো অঘটন ঘটাতে, ওকে? এখন কি শান্তিতে কান্নাও করতে পারবো না? নো, স্টপ রাইট নাও। রাগান্বিতভাবে বলল আশির। এসব মুহূর্তেই চুপ হয়ে গেল। চোখ মুছে নিল। চোখ, গাল একদম লাল টুকটুকে হয়ে গেছে। নাকের অংশ লাল ব্লাশের মতো দেখা যাচ্ছে। কাঁদলেও যে একটা মেয়েকে এত মায়াবী লাগে সেটা আশির পরখ করছে। মুখ চেপে ধরে কান্না থামালো। একটু হেসকি হতেই নিলে আশির 1 গ্লাস পানি এনে দিল। এসে ঢকঢক করে খেয়ে ফেলল। জানালা খোলা থাকায় সিলভার কালারের পর্দা উড়াউড়ি করছে। শীতল হাওয়া কুটিরে প্রবেশ করে শিহরণ সৃষ্টি করছে। আশির গিয়ে জানালা অফ করে পর্দা ঠিক করে দিল। যত রাত বাড়ছে তত ঠান্ডা হাওয়া বইছে। সার উদ্দেশ্যে আশির স্মিত বলল, ঘুমানো যান। গভীর রাতের শেষ প্রহর এটা, আর কিছুক্ষণ পর ভোর হবে। আর হ্যাঁ, আমি তোমার আব্বুকে খুঁজব। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তো জান।
আশ্বাস পেয়ে এশা আশিরের দিকে তাকালো। আবার সেই আগের আশিরকে অনুভব করা যাচ্ছে। কখনো কখনো মনে হয় মানুষটা দুজন, এই ভালো তো এই খারাপ। আশিরকে চেনার কোনো উপায় আছে কি? এই যে হুটহাট কেয়ার করে কথা বলে, এটাই এশা সব সময় চায়। কিন্তু না, হঠাৎ রং বদলিয়ে ভয় দেখায়, শাস্তি দেয়। এহেন কথা শুনে এশা প্রফুল্ল হয়ে বলল, সত্যি আপনি আব্বুকে খুঁজবেন? হ্যাঁ, ঘুমাও এখন। কখন? আশির ভ্রু কুঁচকে বলল, কি কখন? আরে আব্বুকে কখন খুঁজতে বের হবেন আর আমাকে সাথে নিবেন? কাল কয়টায়? আপনার শহরে তো অনেক মানুষ চেনা আছে, তাদেরকেও খুঁজতে পাঠিয়েন কেমন? এশার বকবক শুনে আশিরের তবদা লেগে গেল। কান্না করতে করতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে হয়তো। একবার ভালো করে কথা বললেই মাথায় চড়ে নাচে মেয়েটা। আশির দীর্ঘশ্বাস ফেলে বলল, শাট আপ। আর একটা বাড়তি কথা বললে তুমি আমি কিস করবো জান। আমি? এশা বলতে যাবে তখনই আশির এক টান দিয়ে তাকে কাছে নিয়ে আসলো। ভয়ে এশা ঠোঁটে হাত দিয়ে দিল। চোখ বড় বড় করে আশিরের দিকে তাকালো। এশার চোখের উপর ফু দিয়ে আশির ব্যঙ্গ করে বলল, আগে বলবে তো সুইটহার্ট, তুমি কিস পাবার জন্য মরে হয়ে আছো। তাই তো মনে করো সত্যিই তুমি কথা বলছো। কিস করবো জান। এশা মাথা ঝাঁকিয়ে না বোধক সংকেত দিল। মুখ খুলে চিৎকার দিয়ে নিষেধ করতে পারবে না। কলি আশির কিস করে বসবে। কি একটা যন্ত্রণা! কথা না বলে কি থাকা যায় নাকি? এশার মন চায় সারাদিন বক বক করতে। আশিরের ভয়ে এশা মুখে হাত দিয়েই আছে। নিজের থেকে আশিরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আশির সরে গেলে তো। আশিরের এই মুহূর্তে এশার কাজকর্মে হাসি পাচ্ছে। এশা তো জানে না মৌমাছির চাক থেকে মধু আগেই টেস্ট করা শেষ। তবুও আশিরের তৃপ্তি মেটেনি হয়তো, কিন্তু কিছুই করার নেই। আশির কি যেন মনে করে এশাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। এশা একটু হাফ ছেড়ে বাঁচল। মুখ থেকে হাত সরালেও একটা কথাও বলল না। চুপচাপ বিছানায় শুয়ে এশা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। আশির গিয়ে চেয়ারে বসে রইল। কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন। চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝে শেষ প্রহরের সময় রুম পুরোই নীরব হয়ে গেল। ভোরবেলা আকাশে সূর্যের প্রথম কিরণ ছড়িয়ে পড়েছে। শীতল বাতাসে চারপাশটা যেন থমকে দাঁড়িয়ে আছে। দূরে পাহাড়ি এলাকার মধ্যে একটি চপার ধীরে ধীরে নেমে আসে। তার ব্লেডের শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে, কিন্তু সাইলেন্সের মধ্যে তা এক রহস্যময় অভ্যুত্থানের মতো শোনা যাচ্ছে। চারপাশটি মৃদু করে পৃথিবীতে স্পর্শ করল, ঠিক যেন এক টার্গেটের দিকে স্থির হয়ে গেছে। এক রহস্যময় অপরিচিত ব্যক্তি চপার হেলিকপ্টার থেকে নামছে। অপরিচিত ব্যক্তিটির শরীরে কালো চকচকে স্যুট ও স্যুটের কলার উঁচু করে পরা আছে। ব্যক্তিটির প্রতিটি পদক্ষেপ যেন অজানা আগমনের বার্তা দিচ্ছে। বাতাসে হালকা শীতলতা থাকলেও তার দৃষ্টিতে কোনো চিন্তা নেই। তার প্রতিটি চরণ এক ভয়াবহ শক্তির ইঙ্গিত দিচ্ছে। চপার থেকে নেমে ব্যক্তিটি একটি গাড়ি নিয়ে চৌধুরী মহলের উদ্দেশ্যে রওনা দিল। ব্যক্তিটির সাথে 2-3 জন সিকিউরিটি গাড়িতে বসল। ব্যক্তিটির মুখে এক চুপচাপ শীতল নির্ভীকতায় ভরা দেখা যাচ্ছে। তার উপস্থিতি যেন এক অদৃশ্য শক্তির মতো সবকিছু থামিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কোনো শব্দ ছাড়াই সে ব্যক্তিটি চৌধুরী মহলের দরজায় পৌঁছালো। চৌধুরী মহলের গার্ডরা সবাই সালাম দিয়ে মাথা নত করল। আনন্দিত হাসি নিয়ে দরজা খুলে ব্যক্তিটি বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। চৌধুরী মহলে অনেকেই ঘুম থেকে এখনো ওঠেনি। সব মায়েরা উঠে বুয়াকে নিয়ে রান্নাঘরে সাহায্য করছে। রাহিম চৌধুরী আর মঈন খন্দকার ডাইনিংয়ে বসে হাতে নিউজ পেপার নিয়ে পড়ছে, কিন্তু একে অপরের সাথে কথা বলছে না। একদম মেহমানের জাঁকজমক লেগে গেছে। মঞ্জুরির খন্দকার বংশের প্রায় সবাই মহলে উপস্থিত। বাসার ছোটরা উপরে যে যার কাজে ব্যস্ত, আর বাকিরা নাক ডেকে ঘুমোচ্ছে। মহলে যে একজন ব্যক্তির আগমন ঘটেছে সেই দিকে কারো কোনো খেয়াল নেই। গেট খুলে ব্যক্তিটি মহলে প্রবেশ করে সরু গলায় বলল, What happened, guys? Don't you know that I will come today? Then why everyone sitting quietly? Right now? এমন কর্কশ আওয়াজ শুনে ডাইনিংয়ে বসে থাকা রাহিম আর মঈন উঠে দাঁড়ালো। পরিচিত আওয়াজ শুনে রান্নাঘর থেকে মীরা ছুটে আসলো। তার পিছে পিছে মালিনী মঞ্জুরি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। মীরা তার বড় ছেলে তন্ময়কে সচক্ষে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তন্ময়কে জড়িয়ে নিয়ে মায়ের স্নেহে মীরা মঈন খন্দকার আদর করতে লাগলেন। বাকি মায়েরাও খুশিতে টইটুম্বুর পরিবারের সবচেয়ে বড় ছেলেকে দেখে, সেটাও এত বছর পর।
মীরা মাথায় স্নেহের পরশ দিতে দিতে খুশিতে বলছে, তন্ময় তুই এসেছিস তন্ময় তুই এসেছিস বাবাই। একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিস, বাইরে বাইরে থাকিস আর শরীরের একটু যত্ন নিস না। কেমন যে হয়েছিস তুই, একটা কথা শুনিস না আমার। আয় আমার পাশে এসে বস। তন্ময় বিরক্ত হয়ে নিজেকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে ডাইনিংয়ে সোফায় বসে পড়ে উঠল। Ma, please. I am no longer a little kid, so don't do that. Anyway, বিহান কোথায়? অভিমানী সুরে মীরা বলল, মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে, সে তুই বুঝবি না। যেদিন বাবা হবি সেদিন টের পাবি যে ছেলে কথা না শুনলে কেমন লাগে। Again? আমি এই জন্য তোমাদের কাছে আসতে চাই না। কাল রাতে মহলে আসার কথা ছিল, কিন্তু একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম, তাই ভোর হয়ে গেল। তো সব মায়েরা হোয়াটসঅ্যাপ। শরীর ঠিক আছে সবার? মঞ্জুরি জবাবে বলল, এই তো চলছে ঠিকঠাক। সন্তান ভালো থাকলে মায়েরা এমনিতেই ভালো থাকে। এত বছর পর তোকে দেখে চোখ জুড়ে গেল আমার। তুই ফ্রেশ হয়ে নে, সকালের খাবার দিচ্ছি। গুড। বাকিদের দেখছি না কেন? বাসার খরগোশ আর বাদুরগুলো কোথায়? বিহান উপরের করিডোরের পাশের রুমে আছে, আর বাকি বাচ্চারা নিজ নিজ রুমে আছে। তুই উপরে গিয়ে সবার সাথে মিট করে আয়। ওকে, সি ইউ এভরিওয়ান। তন্ময় বলে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে গেল। বড়কর্তা এইসব দেখে আবার সোফায় বসল। সবাই রান্নাঘরে যেতে ধরলে মঈন বিষাক্ত একটা কথা বলে উঠল, আপনার ছেলে আর আপনি চিনেন না? আমার কথা শুনবে যে কিনা আপনার কথাই শোনে না। পাশ থেকে রাহিম চৌধুরী আসতে বললেন, বাবার আদব কায়দা না থাকলে ছেলে শিখবে কি করে? যেমন গাছ তেমনই ফল হবে। রাহিম চৌধুরীর কথা কানে যেতেই মঈন আব্দুল্লাহ খন্দকার তেতে উঠলেন। এদের মাঝের ঝামেলা আর জীবনে ঠিক হবে না। আবার তুলকালাম ঝামেলা হলে বিপদ চলে আসবে। মীরা আর মঞ্জুরি শ্বাস নিলেন আর তাদের উদ্বেগে স্থির হয়ে বললেন, আপনারা প্লিজ থামুন। ছোটদের সামনে নিজ নিজ সম্মান বজায় রাখুন। মুখে গাম্ভীর্য রেখে দুজন দুদিকে নিজেদের কক্ষে চলে গেলেন। মায়েরা রান্নাঘরে আবার চলে গেল। কিছুক্ষণ পর খাওয়ার জন্য তাগিদে পড়বে। ঝটপট রান্নার কাজ শেষ করতে হবে। চৌধুরী মহলে কক্ষের কোনো অভাব নেই। অনেকগুলো ফাঁকা গেস্ট রুম ছিল। তন্ময়ের জন্য 3 তলার একটি রুম বরাদ্দ করা হলো। 3 তলাতে যেহেতু বাসার ছোটদের রুম বেশি, তাই সবাই একসাথেই থাকবে। রিয়া, ইফতি, আবির এখনও রুমে ঘুমে বেহুশ, আর রাইসা, শিফা, রূপসা আর বিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক রুমে বসে পপকর্ন খাচ্ছে আর বড় স্ক্রিনে একটি ভূতের মুভি দেখছে। তন্ময় রুমে নখ দিলে সবাই ভয়ে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। কোনো ভূতের মুভি দেখার সময় কেউ হঠাৎ এন্ট্রি নিলে আসলে অনেক ভয় লাগে, মনে হয় কোনো ভূত আসলো। রাইসা, শিফা, রূপসা চিৎকার শুনে বিহান হতভম্ব হয়ে গেল। এই মেয়েরা এত ভয় পায় কেন বোঝে না। তন্ময় নিজেই বোকা বনে গেল। চিল্লানোর কি আছে এখানে? বিহান সামনের দিকে তাকিয়ে বড় ভাই তন্ময়কে দেখে অবাক হয়। তন্ময়ের সাথে হাঁক করতে যায় বিহান। শিফা বড় ভাইকে দেখে খুশিতে দৌড়ে গলা জড়িয়ে ধরে। রাইসা, রূপসা একে অপরের দিকে তাকিয়ে সামনের মানুষকে চেনার চেষ্টা করছে। তাদের ডেকে তন্ময়ের সাথে পরিচয় করিয়ে দেয়। বছরখানেক পর দেখতে পাওয়ায় চেহারা মনেই নেই তাদের। কত চেহারার পরিবর্তন হয়ে গেছে। একটা সুন্দর পুরুষালী দেহের ছেলে নাকি তাদের মামাতো বড় ভাই তন্ময়। রাইসা ড্যাব ড্যাব করে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। বয়সে প্রায় 15 বছরের বেশি বড় হবে, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। এখনও কি ইয়াং হ্যান্ডসাম লাগে দেখতে, ভাবা যায়। রাইসার বড় ভাই আশিরের থেকেও 7-8 বছরের বড় তন্ময়। হঠাৎ করে রাইসা কি কোনোভাবে তন্ময়ের উপর ক্রাশ খেল? নজর সরাতেই মন চাচ্ছে না তার। সব কাজিনদের সাথে কথা বলে তন্ময় বিহানকে নিয়ে একটা কাজে বেরোলো। শিফা হেঁটে বাকি কাজিনদের রুমে ডাকতে চলে গেল। রূপসা জিনিসটা খেয়াল করে হেসে রাইসার মাথায় টোকা দিল। কি রে, প্রেমে পড়ে গেলি নাকি? রাইসার হুঁশ ফেরার পর ভাব নিয়ে বলল, ওগুলা প্রেম টেম আমি পারি না, বরং ছেলেরা আমার প্রেমে পড়ে যায় ভাই। তাছাড়া কার উপর প্রেমে পড়বো? এখানে কোন ছেলেকে তো দেখছি না। উফ, ভাব কম নে। আমি তোর হাব ভাব সব বুঝি। তোর নারী নক্ষত্র সব আমার জানা আছে। তন্ময় ভাইয়ের দিকে অমনে তাকিয়েছিলি কেন? কথা ঘোরানোর জন্য বলে উঠল, কই না তো,
বাদে চল নিচে ডাইনিংয়ে খেতে যাই। আমাকে বললি না তুই? কি স্বার্থপর বোন তুই আমার। কথা বলবি না আমার সাথে রাইসা? এ ভাই তুই থামবি। আজকের তন্ময় ভাইকে বছরখানিক পর প্রথম দেখলাম, এখনো কিছুই হয়নি। যখন কিছু হবে তখন সবার প্রথম আমি তোকে জানাবো। তুই রাগ করিস না। আচ্ছা। রূপসা খুশি হয়ে রাইসাকে জড়িয়ে ধরল। ফুপতো বোন একই বয়সের হলে যা হয় আর কি, কেউ কারো থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। ঝগড়া মারামারির পাশাপাশি বন্ধুত্ব থাকে বেশি। ছোট থেকে একই সাথে বড় হবার জন্য বন্ধুত্বের বাঁধন আরও দৃঢ় হয়েছে। আসলে বয়সটাই এমন। দুজন মিলে হাত ধরে নাচতে নাচতে নিচে চলে গেল। সকাল 7টায় সবাই ডাইনিং টেবিলে জমা হলো। রিয়া, আবির, ইফতি উঠে সোজা খাবার টেবিলে বসেছে। এক সারি হয়ে এক টেবিলে সবাই বসে খাবার খাওয়া আরম্ভ করলো। মঞ্জুরিরা সবাই আগে বড় কর্তাদের সার্ভ করে তারপর বাচ্চাদের প্লেটে খাবার দিল। আজ অনেকগুলো আইটেম রান্না হচ্ছে দুপুরের জন্য। তবে সকালে অনেকে হালকা পাতলা খাবার খায়, তাই রুটি করা হয়েছে। রুটির সাথে বিভিন্ন তরকারির আইটেম আছে, যেমন মুরগির কোরমা, চিংড়ি মালাইকারি, মাছের ঝোল, সবজি। বাঙালিদের আবার জুস সালাদ দিয়ে হয় না। খাওয়ার সময় কারো কথা বলা নিষেধ। সবাই রুটি দিয়ে নানান তরকারি দিয়ে মজা করে চুপচাপ খাচ্ছে। এর মধ্যে তন্ময় শুধু জুস সালাদ খেয়ে উঠে গেল। এতেই শুরু হয়ে গেল মায়েদের বকুনি। কিছু না খেতেই কোথায় যাস? খাওয়া শেষ আমার। কালকের মিটিংয়ের জন্য বাসায় কিছু লোক আসবে, তাদের জন্য প্রেজেন্টেশন মেক করে রাখতে হবে। আমি রুমে গেলাম, কাজ আছে। এত কাজ করতে হবে কেন? একটা জায়গায় বেড়াতে এসেও কাজের শেষ হয় না তোর। তন্ময় বিরক্ত হয়ে হাঁফ ছাড়ল। মা, তুমি আমার কাজে ব্যাঘাত ঘটালে। আমি কিন্তু এখনই বাসায় চলে যাব। আমি মজা করছি না, আই এম সিরিয়াস। রাগিও না আমায়। কথাটা বলে আর 1 মিনিটও সময় নষ্ট করল না তন্ময়। সোজা নিজের বরাদ্দকৃত রুমে দৌড়ে চলে গেল, যেন ট্রেন মিস হয়ে যাবে। তন্ময় একজন ওয়ার্কহলিক পার্সন, সবসময় বিজনেস কাজ নিয়ে থাকে। এখন অবধি বিয়ের নাম নেয়নি। বিয়ে জিনিসটাকেই তন্ময় অপছন্দ করে, তাই নিজেকে কাজে ব্যস্ত রাখে। রাগী অনেক, কিন্তু সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে শান্ত হয়ে যায়। খুব কম কথা বলে তন্ময়, কিন্তু যখন বলে তখন রাগ করেই বলে। বিহান আবার অনেক মিশুক, ভদ্র ছেলে। তন্ময় পুরো বিপরীত দিকের একজন। তন্ময় উপরে উঠে গিয়ে ল্যাপটপ ওপেন করে কাজ শুরু করে দিল। সিকিউরিটিদের বাসার নিচের একটি হল রুমে থাকতে দেয়া হয়েছে। ছেলেকে ছেলের মতো থাকতে দাও মীরা। ভুলে কেন যাচ্ছ? তন্ময় বড় হয়ে গেছে, নিজের ডিসিশন নিজেই নেবে, স্বাভাবিক। মন খারাপ করে মীরা বলল, যা মনে চায় তাই করো তোমরা, আমি আর কিচ্ছু বলবো না তোমাদের। দেখো মীরা, তন্ময় বড় হয়ে গেছে। যেখানে আশির তার ছোট হয়ে আমার কথা না শুনে, সেখানে তন্ময় কেন শুনবে? আমি যেমন আশিরকে ছেড়ে দিয়ে রেখেছি, তেমন তুমিও রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মালিনী খাবার টেবিলে বসে বলল, বাদ দাও তো, সবাই খেতে বসো। বসো তোমরা, আমি সবার প্লেটে খাবার সার্ভ করছি, কারোর কিছু লাগলে আমাকে বলবে। রিয়া চুপচাপ খাবারগুলো গিলছে, আর বাসায় কি হলো না হলো সেটাই কিছু যায় আসে না। রিয়া তো আশিরকে নিয়ে চিন্তায় আছে। আশির কোথায় গেল, বাসায় আসে না কেন, কিভাবে ছেলেটাকে ফাঁসাবে, এইসব নিয়ে রিয়া মগ্ন হয়ে আছে। শিফা, রূপসা, রাইছা ছোট থেকেই নিজেদের মাঝে গসিপ করে যাচ্ছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। অন্যদিকে সকালবেলা জঙ্গলের মাঝের এক শুনশান পরিবেশে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো মৃদু করে ঝরে পড়ছে। বাতাসে এক তাজা গন্ধ অনুভব করা যাচ্ছে। গাছের পাতাগুলো হালকা করে উপচে নিচে পড়ছে, আর সকালের শীতল হাওয়াতে পাতাগুলো দুলছে। পুরো জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর হয়ে যেন এক নতুন দিন শুরু করতে যাচ্ছে। রাতে তেমনভাবে কুটুরিখানা দেখা যায়নি, কিন্তু দিনের বেলায় অবিকল ডিজনিল্যান্ডের মতো লাগছে। জঙ্গলটা কি যে সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না। পাখিদের কিচিরমিচির শব্দে সকালে এশার ঘুম ভেঙে যায়। সিলভার কালারের পর্দাটা সরিয়ে দিয়ে জানালাটা খুলে এশা প্রাকৃতিক হাওয়া অনুভব করছে। শীতল হাওয়াগুলো এশার স্নিগ্ধ মুখে বিচরণ করছে। বাহিরে সবুজে ঘেরা জঙ্গলটা এক অদ্ভুত মায়া সৃষ্টি করেছে, অদ্ভুত শান্তির একটা পরিবেশ। এশা জানালা থেকে চোখ সরিয়ে সামনে ঘুমিয়ে থাকা এক মুখাবয়বের ন্যায় পুরুষালী দেহের উপরে রাখল। চেয়ারে হেনা দিয়ে ঘুমিয়ে আছে হ্যান্ডসাম এবং আকর্ষণীয় একটি ছেলে। সে আর কেউ নয়, স্বয়ং মিস্টার আশির আহান চৌধুরী।
আশিরের উপস্থিতি যেন এক ঝলকে সমস্ত দৃষ্টি আকর্ষণ করছে। মধুর চেহারা এবং সুগঠিত শরীরের মধ্যে এক ধরনের শক্তি ও নরমত্বের মিশ্রণ দেখা যাচ্ছে। তার তীক্ষ্ণ ছোট ছোট চোখের পাপড়িগুলো মলিন হয়ে আছে। আশিরের গভীর ঘুম যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন লাগছে। সারা রাত ঘুমোয়নি বেচারা, তাহলে কেনই বা ঘুমোবে না? আশিরের ত্বকে প্রকৃতির আলো পড়লে এক অদ্ভুত আওয়াজ সৃষ্টি হচ্ছে, যা দেখে এশার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। কেমন যেন এশার মনের মাঝে শিহরণ বয়ে যাচ্ছে। এটা কি নর্মাল অনুভূতি? আশিরের চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু তাতে তার চেহারায় এক অনাবিল মিষ্টতা ফুটে উঠেছে। মুখাবয়বে কোনো রকমের ক্লান্তি নেই, বরং এক শান্ত ভাব আছে, যেন আশির সবচেয়ে সুরক্ষিত স্থানে আছে। চোখ দুটি বন্ধ, কিন্তু আশিরের মলিন ও মিষ্টি পাপড়ি যখন সামান্য কেঁপে উঠছে, তখনই যেন এশা নরম শিহরণের সাক্ষী হচ্ছে। এশার তাকিয়ে থাকার মাঝেই আশির হুট করে চোখ খুলে এক টান দিয়ে তাকে কোলে বসায়। এমন আচমকা আক্রমণে এশা হতবিহবল হয়ে যায়। এশাকে কোলে বসিয়ে কোমর আঁকড়ে ধরে ঘুমো ঘুমো ভাব নিয়ে আশির হাস্কি ভয়েসে বলল,